তারেক নেওয়াজ খুকখুক করে কেসে উঠল। ভদ্রলোক কথা বলার মতো ভাষা খুঁজে পায় না। এটা তার ছেলে কিভাবে সম্ভব? সন্দেহ প্রকাশ করলে তো আবার তার ভাত বন্ধ হয়ে যায়। কিন্তু সে যে তার ছেলেকে চিনতে পারছে না। মায়রার হাওয়া লেগে এমন হয়েছে, কিন্তু মায়রা তো যথেষ্ট লজ্জাবতী মেয়ে। তার ছেলের এই রূপ কোন গুহায় লুকিয়েছিল? তারেক নেওয়াজকে চুপ দেখে ইরফান আবারও রেগে বলে, তুমি কি আমার বউকে এনে দিবে, নাকি আমি তোমার বউকে লুকিয়ে রাখার অ্যারেঞ্জ করব? কোনটা? তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকায়। অটোমেটিক তার হাত বুকে চলে যায়। থেমে থেমে বলে, আমি কিভাবে তোমার বাবা হয়ে গেলাম? ইরফান তার বাবার কথা বুঝলো না। বাইরে যেতে যেতে বলে, ওকে আমি নিজেই খুঁজে নিচ্ছি আমি আমার বউকে। বাট তুমি প্রিপারেশন নাও, নেক্সট 1 মান্থ তুমি তোমার বউ ছাড়া থাকছো। ইটস ফাইনাল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে ছেলের প্রস্থান দেখলেন। মায়েরা সকাল সকাল তার কাছে আবদার করেছিল সে পার্লারে গিয়ে সাজবে। তারেক নেওয়াজ বলেছিল বাড়িতে আসতে বলে দিয়েছে মেকআপ আর্টিস্টদের, কিন্তু মায়েরা মানেনি। সে আবদার করেছে পার্লারে গিয়েই সাজবে। ওখানে ফাড়াও আসবে, দুজন একসাথে সাজবে। বাচ্চা মেয়ে বাবার কাছে আবদার করেছে, সে বাবা হয়ে কি করে মেয়ের ওইটুকু আবদার ফেরাবে? ইরফান ঘুমিয়েছিল, কিন্তু এখন তার বউ হারা হতে হচ্ছে। আহা, এই ছেলের জন্য কবে না জানি বুড়ো বয়সে তার বউকে একেবারে হারিয়ে ফেলতে হয়। বিড়বিড় করে, নির্লজ্জ ছেলে, বাবার পিছনে লাগতে লজ্জা করে না তোমার? শুধু আমার বউকে দূরে ঠেলে দিলে হয়েছে। তোমাকে তোমার বউয়ের হাঁটার বাড়ি খাওয়াবো, আমি বলে দিলাম। ইরফান আবারও পুরো বাড়িতে মায়রাকে খুঁজছে, কিন্তু পায়নি, কাউকেই পাচ্ছিল না। সবশেষে রাতুলকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে জানায় মায়রা সহ তাদের সব কাজিনরা পার্লারে গিয়েছে, তবে সে ঠিকানা জানে না। ইরফান আবারও তার বাবার কাছে আসে। তারেক নেওয়াজ তার ছেলেকে দেখেই কেমন ভীত চোখে তাকায়। মনে হচ্ছে তার জীবনে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম তার ছেলে। ইরফান কিছু জিজ্ঞাসা করার আগে তারেক নেওয়াজ দ্রুত বলে ওঠে, ধানমন্ডি রোড 5, হাউস নাম্বার 29, এর প্রথম তলায় তোমার বউ আছে। ইরফান ছোট করে বলে। ওকে। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ অসহায় চোখে দেখলো তার ছেলে বউ পাগল হওয়ায় তার খুশি হওয়া উচিত, নাকি তাকে সেকেন্ডে সেকেন্ডে আতঙ্কে ফেলছে? এর জন্যে তার মারাত্মক কষ্টে জর্জরিত হয়ে শোক পালন করা উচিত। এসব ভেবে ভদ্রলোক চরম হতাশার শ্বাস ফেললেন। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে বাড়িতে থাকা মেহমান সহ সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের আগে বর বাড়ি থেকে সিভিল ড্রেসে কোথায় বেরিয়ে যাচ্ছে? রাতুল এগিয়ে এসে বলল। আরে ইরফান ভাই, তোমার তো বিয়ে, ভুলে গেলে? ইরফান পায়ের গতি না থামিয়ে বরং বাড়িয়ে বলে। বিয়ে ক্যান্সেল। ইরফানের কথাটায় বিনা মেঘে বজ্রপাত পড়ল যেন। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, এসব কি বলছো বাবা? সব আয়োজন শেষ আর তুমি বলছো বিয়ে করবে না? ইরফান তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার হাজবেন্ড আমার বউকে লুকিয়ে রেখে এসেছে। আমি ওকে আনতে যাচ্ছি। আর এইসব অ্যারেঞ্জ করার জন্য আফসোস হলে তুমি আর বাবা আরেকবার বিয়ে করে নাও। কথাটা বলে ইরফান আর এক সেকেন্ডও দাঁড়ায় না, বাড়ি থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের পাশে তারেক নেওয়াজ এসে দাঁড়িয়েছিল। ছেলের কথা শুনে ভদ্রলোক কাশতে কাশতে সোফায় বসে পড়েছে। রুমা নেওয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে রাতুল মাথা চুলকায়। ছেলের দ্বিতীয়বার বিয়ে করতে মন চাইছে না বলে কি সুন্দর করে বাবা মাকে বিয়ে করার অফার করলো। কত ভালো ছেলে, কতই না দয়ালু ছেলে। কথাগুলো এক সাইড দিকে হয়েছে, যার ফলে বাইরের কেউ শুনতে পায়নি। নয়তো আজ এত মেহমানদের সামনে রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজের কি হতো? তারেক নেওয়াজ হতাশ। রুমা নেওয়াজ নিজ স্বামীর পানে চাইলে তারেক নেওয়াজ বলে, ও কিছুতেই আমার ছেলে নয়, হলে শুধু তোমার ছেলে। তুমি কি কোনোভাবে বিয়ের আগে এরকম নির্লজ্জ টাইপের ছিলে রুমা? হয়তো বিয়ের পরও শুধরে গিয়েছে, তাই আমি বুঝতে পারিনি। তোমার কারণে আমার ভোলাভালা ছেলের বদল এরকম একটা বজ্জাত ছেলে হয়েছে। রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় নিজ স্বামীর পানে। রাতুল শব্দ করে হেসে উঠে এগিয়ে এসে বলে, আরে তোমরা তো চাপ নিচ্ছ কেন? এত ভালো ছেলে কোথায় পাবে? কি সুন্দর বিয়ের অফার দিল। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে। তবে রে, রাতুল এক দৌড়ে পগার পার। রুমা নেওয়াজ কি বলবেন বুঝলেন না। তার ছেলেটা এভাবে কথা বলে কবে থেকে? ভাবনা রেখে তারেক নেওয়াজের দিকে চেয়ে বলে, তুমি বিয়ের আগে নিশ্চয়ই একটার পর একটা রিলেশন করেছিলে, তখন এসব নির্লজ্জপনা করেছো। সেসবই আমার ছেলেটার মধ্যে ধীরে ধীরে ফুটে উঠছে। এসবের মাসুল আমি তুলবো, শুধু বিয়েটা একবার মিটুক। কথাটা বলে জায়গাটি প্রস্থান করে। তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার জীবনে এই কোন ঝড় এলো? এর চেয়ে তার ছেলে বউহীনাই ভালো ছিল। তারেক নেওয়াজের এক চাচাতো ভাই এসে তার পাশে বসলে তারেক নেওয়াজ নিজেকে সামলে নেয়।
আর কি কি বাকি রেখেছে তার বজ্জাত ছেলে, সেসব ভেবে তার ঘাম ছুটছে। তারেক নেওয়াজের বলা ঠিকানায় এসে ইরফান গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে গেলে দেখলো মায়েরা, ফারাহ সহ আরও তার আর ফারার কাজিনরা বেরিয়ে আসছে। ইরফান থেমে যায়, তার দৃষ্টি মায়রার পানে। মায়রার পরনে কালো শাড়ি, যার উপর জরি স্টোন আর এমব্রয়ডারির কাজ। গতকাল ইরফান নিজেই মায়রার জন্য এই শাড়িটি কিনে এনেছিল। সে যতটা ভেবেছিল মায়রাকে তার ভাবনার কল্পনার রানীর চেয়েও বেশি সুন্দর লাগছে। ইরফান কেমন স্থির চোখে মায়রার পানে চেয়ে আছে, যেন এই দিনে জলজান্ত এক নিখুঁত চাঁদ জমিনের বুকে একটু একটু করে পা ফেলছে। মাথায় কালো স্টোনের হিজাব বাঁধা, দুহাত ভর্তি কালো চুড়ি, মুখে অত্যাধিক প্রসাধনীর ছোঁয়া। ইরফান ঢোক গিলল, জিভ দিয়ে ঠোঁট ভিজে শার্টের দুটো বোতাম খুলল, দৃষ্টি মায়রার পানে। মায়রা বেশ কসরত করে সিঁড়ি বেয়ে নেমেছে। ইরফানকে দেখে সেই সহ ফারাদ, তাদের কাজিনরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান আর শুদ্ধর বিয়ে পড়ানো হবে এক জায়গায়, আর এর জন্য তারেক নেওয়াজ আর ফারার বাবা আলোচনা করে একটা রিসেপশন বুক করে, যেখানে ইরফান শুদ্ধ একসাথে যাওয়ার কথা। আর মায়েরা যেহেতু ফারার সাথে আছে, তাদের পার্লার এখান থেকে একসাথে যাওয়ার প্ল্যান। কিন্তু ইরফানকে তাও আবার একদম সাদামাটাভাবে দেখে মায়েরার একটু হজম হলো না। বিস্ময় নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে এসে দাঁড়ায় ইরফানের সামনে। অবাক হয়ে বলে, আপনি এখানে কেন? আর আপনার শেরওয়ানি কোথায়? ইরফান মায়রার দিকে চেয়ে, তার গ্র্যান্ডমা মায়রাকে একটা ছোট্ট নাকফুল দিয়েছিল। মায়রার নাকে আজ সেই নাকফুল নেই, বরং ওই নাকফুলের জায়গায় গোল রিংয়ের মতো, যেটাকে নথ বলে, কপালের কাছে এসে ঠেকেছে তিতলি। মায়রা এর আগেও সেজেছে, তবে এভাবে না। ইরফান মায়রাকে এর আগে লেহেঙ্গা কিনে দিয়েছিল, কিন্তু শাড়িতে কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে। ইরফান আবারও ঢোক গিলে মায়রা ইরফানকে চুপ থাকতে দেখে দুহাতে ইরফানের হাত ধরে ঝাঁকিয়ে বলে, কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? ইরফান মায়রার দিকে চেয়ে ডান হাত তুলে তার বুকের বাঁ পাশ দেখিয়ে ছোট করে বলে। এখানে পেইন হচ্ছে। ইরফান এমনভাবে কথাটা বলল, মায়রার মনে হচ্ছে ইরফান বুক ব্যথায় কথাই বলতে পারছে না। ভীষণ বিচলিত হয়ে সেও ইরফানের বুকে হাত রেখে মালিশের মতন করে চিন্তিত কণ্ঠে বলল। শেষরাজ, কি হয়েছে আপনার? চলুন না ডক্টরের কাছে যাই, পরে বিয়ে করা যাবে। ইরফান মায়রার চিন্তিত মুখ পানে দৃষ্টি রেখেই বলে। আমার মেডিসিন আছে। মায়রা বিচলিত হয়ে বলে। তাহলে দ্রুত মেডিসিন খেয়ে নিন। ইরফান ছোট করে বলে। খাবো, তোমাকে আসতে হবে। মায়রা কথা বাড়ালো না। এমনিতেই ইরফানের সেই নাক দিয়ে রক্ত পড়া দৃশ্য মায়রা এখনো ভুলতে পারে না। মনে হলেই তার শরীরে কেমন কাটা দেয়। ইরফান না বললেও সে ইরফানের সাথে যেত। পিছু ফিরে ফারাদের বলার জন্য যেতে চাইলে ইরফান মায়রার হাত টেনে তার গাড়ির দিকে যায়। মায়রা দ্রুত বলে ওঠে, আরে আরে 2 মিনিট দাঁড়ান, আমি ওদের বলে আসি। ইরফান শুনল না। মায়রা পিছু ফিরে গলা চড়িয়ে বলে, আপু তোমরা চলে যাও, আমি ওনার সাথে যাচ্ছি। কথাটুকু বলার মাঝে ইরফান পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আবার সাথে সাথে নিজেই মুখ চেপে ধরে। মানুষ কি বলবে, বিরক্তি কণ্ঠে বলে। নামান, আমার এখানে অনেক মানুষ আর আপনারা অসুস্থ। উফ, নামান তো। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার গাড়িতে গিয়ে বসে। ড্রাইভিং সিটে এসে বসে মায়রাকে তার কোলে বসায়। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়রা পাশের সিটে বসতে চাইলে ইরফান বাদশাদে কয়েক মিনিট গাড়ি চালিয়ে ব্রেক কষে। মায়রা আশেপাশে তাকিয়ে দেখলো এটা একদম ফাঁকা একটা জায়গা। ইরফানের দিকে তাকিয়ে বলে, এটা কোথায় আসলেন? বাড়ি যাবেন না? ওষুধ তো বাড়িতে, তাই না? তাহলে বা মায়রা আর কথা বলার সুযোগ পায় না। ইরফান দু হাতের আজলায় মায়রার মুখ নিয়ে ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা বুঝতেই পারেনি। ক্ষণে ক্ষণে ইরফান মায়রার সব সাজ এলোমেলো করতে উদ্যত হয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান ছাড়লে তো দু হাতে শক্ত করে মায়রার কোমর জড়িয়ে ধরে। মায়রা ভীষণ ছটফট করে। ইরফানকে ভীষণ এলোমেলো লাগে। মায়রা বেশ কসরত করে ঠেলে ঠুলে ইরফানকে সরিয়ে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়রাকে আবারও টেনে নিতে চাইলে মায়রা চেঁচিয়ে ওঠে, অসভ্য লোক! আপনারা অসুস্থ, নিজের ওষুধ না খেয়ে আমার সাথে কি শুরু করেছেন আপনি? আমাকে বিয়ে করতে দিবেন না? সেই সকাল থেকে না খেয়ে সেজেছি আমি, আর আপনি এসব এলোমেলো করে দিলেন। বলতে বলতে বলতেই মাথায় জড়ানো এলোমেলো হিজাব খুলে ফেললো। একদম যা ইচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। ইরফান কোনো কথা ছাড়াই আবারও মায়রাকে ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা ছটফট করে। এত রাগ লাগছে তার, দু হাতে ইরফানের দাড়ি ধরে টানে। ইরফান মায়রাকে ছেড়ে মায়রার দুহাত ধরে রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি আসলেই খুব খারাপ, আমার সব নষ্ট করে দিলেন আপনি। আমি বিয়ে করবো না, আপনি বাড়ি গিয়ে ওষুধ খান। ইরফান চোখ ছোট ছোট করে বলে, বিয়ে ক্যান্সেল। আমার মেডিসিন আমার কাছেই আছে। বাড়ি থেকে কি করব? মায়রা অবাক হয়ে বলে। তাহলে খাচ্ছেন না কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। খাচ্ছিলাম তো, তুমি ডিস্টার্ব করছো। মায়রা চোখ বড় বড় করে বলে, আপনি কি পাগল?
আপনি শুধু ঔষধটা বেরই করেননি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। আমার মেডিসিন তো তুমি। মায়েরা চোখ ছোট ছোট করে বলে। আপনার না বুকে ব্যথা? ইরফান মায়েরা লিপস্টিক মেশানো ঠোঁট জোড়ায় ডান হাতের বুড়ো আঙ্গুল চালিয়ে ঠান্ডা গলায় বলে। বউ এভাবে সাজলে বুকে পেইন হয়, অ্যান্ড এই দ্যাট টাইম বার্ড ফ্লুর মেডিসিন খেতে হয়। মায়েরা ইরফানের কথা বুঝতে পেরে কেমন লজ্জায় মিইয়ে যায়। ইরফান মায়েরার নাকের নথ ঘোরাতে ঘোরাতে বলে। সুন্দর লাগছে তোমাকে। মায়েরা আরও লজ্জা পায়। ইরফান এভাবে কখনো তার প্রশংসা করেনি। প্রথমবারের মতো এমন প্রশংসা পেয়ে মায়েরার হাত পা দিয়ে যেন ঠান্ডা কিছু বয়ে যায়। নিচু মাথা আরও নিচু করে নেয়। ইরফানের ফোনে কল আসে। ইরফান বিরক্ত হয়। বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো শুদ্ধর কল। কল রিসিভ করলে ওপাশ থেকে শুদ্ধ বলে। শুনলাম তুই নাকি পার্লারে গিয়েছিস। তুই কি চাইছিস? আমার চেয়ে তোকে যেন বেশি সুন্দর লাগে? যে তুই চাইতেই পারিস, সে তুই চাইতেই পারিস, কিন্তু পার্লারে গেলে তো তোকে হিজড়া বানিয়ে দিবে। ছ্যা, তোর কি রুচি রে। ইরফান রেগে বলে। থাপ্পড় খেতে না চাইলে ফালতু কথা রেখে কাজের কথা বলো। শুদ্ধ হেসে বলে। আমি সহ সবাই তোর জন্য বসে আছি, তাড়াতাড়ি আয়, রিসেপশনে যাব। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। বলেছি তো বিয়ে ক্যান্সেল। শুদ্ধ পাত্তা না দিয়ে বলে। আরে ভাই, সে তো তুই মাইরাকে ডোন্ট লাইক ইউ করতে করতে ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারিস না। সেরকমই এখন দেখা যাবে। বিয়ে ক্যান্সেল বিয়ে ক্যান্সেল বলে আরো 10 বার বিয়ে করার জন্য লাফাবি। মায়েরা ইরফানের কান থেকে ফোন টেনে তার কানে নেয়। অতঃপর ইরফানের দিকে চেয়েই বলে। ভাই আমি বিয়ে করব। আপনি যে আমার জন্য ছেলে দেখতে চেয়েছিলেন, দেখেননি? শুদ্ধ হেসে বলে। হ্যাঁ হ্যাঁ মাইরা, দেখে। আর শোনা গেল না। ইরফান রেগে মায়েরা থেকে ফোন কেড়ে নিয়ে ফোন সুইচ অফ করে দিয়ে গাড়ির ব্যাক সিটে ছুঁড়ে মারে। মায়েরা দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে যেতে চাইলে ইরফান দুহাতে মায়েরাকে শক্ত করে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে। কাকে বিয়ে করবে বলেছিলে? মায়েরা মুচড়ামুচড়ি করতে বলে। আপনাকে আপনাকে ছাড়ো না ভাই, আমার হাড়গোড় সব ভেঙে গেল। ইরফান হাতের বাঁধন ঢিলে করার বদলে আরো শক্ত করলো। মায়েরা অসহায় কণ্ঠে বলে। ছাড়ো না ভাই, আপনাকেই তো বিয়ে করতে চাইছি, কিন্তু আপনিই তো বিয়ে করতে চান না আমায়, গিরগিটি একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। স্টুপিড বাদর, বিয়ে করলে টাইম ওয়েস্ট হবে। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মানে সময় নষ্ট হয় বলে বিয়ে করবে না? এই লোকটাকে কি বলা উচিত? রেগে বলে। হায় রে আমার পাঞ্চুয়াল মানুষ রে, ওই সময় বাঁচিয়ে কোন মহাকাশে অভিযান চালাবেন আপনি? ইরফান হাতের বাঁধন সামান্য ঢিলে করে একটু হেসে বলে। তোমার মহাকাশে। মায়েরা থতমত খেয়ে তাকায়, চোখ বুজে নেয়, মাথাটা নিচু করে থুতনি একদম গলার নিচে নামিয়ে ফেলে। ইরফানের ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি আর একটু দীর্ঘ হয়। অতঃপর বলে। আমার কাছে মাস্ক আছে, তুমি চাইলে মাস্ক দিয়ে মুখ ঢাকতে পারো। মায়েরা রেগে মেগে দুহাতে ইরফানের গলা চেপে ধরে বলে। আপনার চেয়ে একটা অশুভ লোকও ভালো আছে। ইরফান গাল চুলকায়, সাথে মায়েরার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। মায়েরা আবারও লজ্জা পায়। দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে গিয়ে বসে। এবার ইরফান কিছু বলল না। মায়েরা দেখলো ইরফান সেই একই ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। মায়েরার কান্না পাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে। অসভ্য লোক, আপনি একটা বখাটে, আপনি আমায় টিচ করছেন। আমি আপনাকে একদম ছাড়বো না বলে দিলাম। ইরফানের তবুও কোনো পরিবর্তন নেই, বরং মায়েরার অবস্থা দেখে হাসি চওড়া হয় আর মায়েরার লজ্জা বাড়ে। মায়েরা সিটের উপর পা তুলে একদম উল্টো ঘুরে বসলো। এই অসভ্য লোকের দিকে সে আজ মরে গেলেও তাকাবে না। ইরফান কিছু বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটু পর পর আর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা একবার ইরফানের দিকে তাকিয়েছিল, চোখাচোখি হওয়ায় মায়েরা আবার সাথে সাথে ওদিকে ফিরে। ইরফান ডান হাতে স্টিয়ারিং ঘোরায়, বা হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চাপদারিতে স্লাইড করতে করতে ঠোঁট বাঁকিয়ে বলে। স্পেশাল টাইমে লজ্জা পাওয়া উচিত, বাট তুমি অপোজিশন কেন? মায়েরা এবার এগিয়ে এসে দুহাতে ইরফানের মুখ চেপে ধরে কান্নামাখা গলায় বলে। আপনার দোহাই লাগে, এবার আপনি চুপ করুন। ইরফান বা হাতে মায়েরাকে তার কোলে ভালোভাবে বসিয়ে মায়েরার মাথা তার বুকে রেখে স্বাভাবিক হয়ে বলে। ওকে আপাতত রেস্ট করো। মায়েরা আর কিছু বলল না, ওভাবেই থাকলো। ইরফান শুদ্ধকে কল করে জানিয়ে দিয়েছে সে আর মায়েরা এখান থেকে রিসেপশনে যাবে। শুদ্ধদের চলে যেতে বলেছে। মায়েরাকে একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাইয়েছে। এরপর ওষুধের দোকানে গিয়ে মায়েরা দুপুরের আর রাতের ওষুধ কিনেছে, সাথে একটা পানির বোতল। এগুলো কিনে গাড়িতে এসে বসে ইরফান। মায়েরার দিকে ওষুধ আর পানি বাড়িয়ে দিলে মায়েরা বিনা বাক্যে ঔষধ খেয়ে নেয়। তার তো মনেই ছিল না সে বাড়িতে ঔষধ রেখে এসেছে। ইরফান মায়েরার কাছে থাকে একটা ছোট্ট ব্যাগে রাতের ঔষধ রেখে বলে। এইটা রাতে মনে করে খাবে, আমি বিজি থাকতে পারি।
মায়েরা ভীষণ আপ্লুত হলো ইরফানের সব মনে আছে দেখে। এরপর ইরফান বেশ কিছুক্ষণ ড্রাইভ করে একটা শপিং মলে যায়। গাড়ি থেকে নামার আগেই মায়েরার শাড়ি যে একটু একটু এলোমেলো হয়েছিল তা সুন্দর করে ঠিক করে দেয়। হিজাব দিয়ে মায়েরার মাথা ঢেকে দিয়ে মৃদু স্বরে বলে, ট্রায়াল রুমে গিয়ে হিজাব বেঁধে নেবে, ওকে? মায়েরা আবদার করে বলে। আপনি বেঁধে দিন। ইরফান মায়রার মুখের দিকে তাকায়। সে তো কখনো হিজাব বাঁধেনি। মায়রার আবদার মানল চুপচাপ। বেশ অনেকটা সময় নিয়ে মায়রাকে হিজাব বেঁধে দেয়। এরপর তার ফোনে সেলফি ক্যামেরা অন করে মায়রার সামনে ধরে বলে। পছন্দ হয়েছে? মায়রা হেসে বলে, আসলেই অনেক ভালো হয়েছে। আপনি কেমন জানেন, ওই যে ক্লাস 6-7-এ একটা গাইড পড়তাম, একের ভেতর সব, আপনি হচ্ছেন সেই গাইডের মতো। মানুষ একটা, কিন্তু ভেতরে সব গুণই আছে। ইরফান ফোন পকেটে রেখে বলে। আর তুমি মানুষের ভিতরে বাদর, উপরে মানুষ, ভিতরে বাদর মেতে ভরা। মায়রা ভোতা মুখে তাকায়। সে কি সুন্দর প্রশংসা করলো, আর এই লোকটা কি করলো। মায়েরা একটু ঝুঁকে ইরফানের পকেট থেকে ফোন বের করে। ইরফান কিছু বোঝার আগে একদম রাস্তার মাঝে ফোন ছুঁড়ে মারে। ইরফান হতভম্ব হয়ে দ্রুত মায়েরার পাশে জানালা দিয়ে উকি দিয়ে দেখলো তার ফোন অলরেডি কয়েকটা গাড়ি পিষে দিয়ে গুঁড়ো করে দিয়েছে। ইরফান মায়েরার দিকে চেয়ে রেগে বলে, স্টুপিড, কি করলে এটা? এখানে আমার কতটা ইম্পর্টেন্ট থিম ছিল, কোনো আইডিয়া আছে তোমার? মায়েরা তার সিটে বসে ভাবলেশীনভাবে বলে, আপনি জানেন না, বাঁদরদের মাথার বুদ্ধি থাকে না। ওরা হাতের কাছে যা পায়, পছন্দ না হলে সেটাই ছুঁড়ে ফেলে দেয়। বাঁদর বলবেন আবার বাথরুমও সহ্য করবেন না, তা তো হবে না শোনা। ইরফান চোখ ছোট ছোট করে বলে। শোনো, মায়েরা থতমত খেয়ে বলে। ওটা একটা ডায়ালগের মতো। ইরফান হতাশ হয়ে আরেকবার তার গুঁড়ো হওয়া ফোনটার দিকে তাকালো। স্টুপিডটা তার কত কাজ বাড়িয়ে দিল। মায়েরা মিটিমিটি হাসে। ভালোই হয়েছে। মূলত তার রাগ হয়েছিল। অসভ্য লোক, শুধু তার বদনাম করবে। ইরফান বিরক্তি নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে বের হয়। অপর পাশে গিয়ে গাড়ির ডোর খুললে মায়েরা বেরিয়ে আসে। ইরফান মায়েরার হাত ধরে সামনে এগিয়ে যায়। মায়েরা একটু পরপর ইরফানের দিকে তাকায়। সে বোধহয় ফোনটা ফেলে দিয়ে ঠিক করেনি। মিনমিন করে বলে, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি আসলে বুঝতে পারিনি। ইরফান বা হাতে মায়েরাকে তার সাথে আগলে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়েরার কপালে চুমু এঁকে মৃদু হেসে বলে, ইটস ওকে, আই উইল ম্যানেজ, ডোন্ট ওয়ারি। মায়েরা কিছু বলল না। ইরফানকে তার ভীষণ অদ্ভুত লাগে। এখন না চাইতেও আগের ইরফানের সাথে মেলাতে যায়। আর তখন তার মনে হয় সে বর্তমানে কল্পনার জগতে বাস করছে। ইরফান শপিং মল থেকে ব্ল্যাক কালারের শেরওয়ানি সাথে প্যান্ট কিনে ট্রায়াল রুমে থেকে বেরিয়ে আসে। মায়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে ইরফানের যে কালো পছন্দ তা মায়েরা এতদিনে বুঝেছে। কিন্তু মজার ব্যাপার হলো ইরফানকে কালোতেই ভীষণ সুন্দর লাগে মায়ের কাছে। আর ইরফানের চক্করে মায়েরার চোখেও এখন শুধু কালো সব কিছুই সবার আগে চোখে পড়ে। ইরফান এগিয়ে এসে মায়েরার হাত ধরে বাইরে বের হয়। ইরফান হঠাৎই দাঁড়িয়ে যায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, কি হয়েছে? ইরফান মায়েরার শাড়ির এলোমেলো কুচির দিকে চেয়ে আছে। গাড়িতে ভাবে এলোমেলো হয়ে বসার কারণে মায়েরার শাড়ির কুচি একদম নষ্ট হয়ে গিয়েছে বলা যায়। মায়েরা আবারও কিছু বলার আগে ইরফান হাঁটু মুড়ে বসে খুব মনোযোগ সহকারে মায়েরার শাড়ির কুচি একটা একটা করে গুছিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে। আশেপাশে অনেক পথচারী দাঁড়িয়ে পড়েছে, আবার অনেকে পথের চলাচল থামেনি। তবে দৃষ্টি ঘুরে ফিরে ইরফান মায়েরার পানে আসছে। ইরফান খুব নিখুঁতভাবে মায়েরার শাড়ির সবগুলো কুচি সাজিয়ে দেয়। এরপর বসা থেকে দাঁড়িয়ে মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে হাঁটছে। সে তার অনুভূতি কি করে বোঝাবে? একটু পর কাপা কণ্ঠে বলে, শিশরাজ, ইরফান সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, আই ডোন্ট লাইক ইউ বাট ফ্লোর। মায়েরা ইরফানের কথা শুনে হেসে ফেললো, শব্দ করে হেসেছে। ইরফানের মুখে এই কথাটা কেন যেন ভালোই লাগলো। একটু পর হাসি থামিয়ে দু হাতে ইরফানের বা হাতে জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলে, আই হেট ইউ শিশরাজ। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকায়। সূক্ষ্ম হাসলো, কিছু বলল না। মায়েরার মুখেও হাসি। এখনো অনেকেই দুজন কপত কপতির পানে মুগ্ধতা মিশিয়ে তাকিয়ে আছে। ইরফান মায়েরা একবারের জন্য নিজেদের রেখে অন্যদিকে মন দেয়নি। তারা হয়তো জানেও না তাদের এমন দৃশ্য অনেকেই দু চোখের পাতায় মুগ্ধতার সহিত ভরে নিয়ে তাদের গন্তব্যের পথে গিয়েছে। রিসেপশন জুড়ে শুধু মানুষ আর মানুষ। ফারাদের আত্মীয়রা এসে শুদ্ধর সাথে পরিচয় হয়। আবারও কেউ কেউ এমনভাবে তাকায় শুদ্ধর মনে হচ্ছে সে নতুন বউ। তার মুখ ঢাকার জন্য বিছানা থেকে চাদর তুলে আনা উচিত ছিল। শুদ্ধর মনটা খারাপ, সে ফারাকে দেখতে পায়নি। রিসেপশনে এসে ইরফানের জন্য ওয়েট করতে করতে যেন সে বুড়ো হয়ে যাবে। বেয়াদ্দব, বিয়েটা করে বউকে নিয়ে যা। আর এই ফারাটা যে কোথায় একেবারে দেখেনি তা নয়, একবার দেখেছিল কিন্তু মুখ দেখতে পায়নি। তাকে দেখে আরো বেশি এমন করছিল। আজ যদি সে বর্ণা হতো তবে ফারাকে থাপ্পড় দিত একটা। তাকে মুখটা একটুখানি দেখতে দিল না। এসব নেওয়া যায়। নাসিম আর তার মা গ্রাম থেকে এসেছে। নাসিম আসবে না বলে পণ করেছিল, কিন্তু ফাইজার ইরফানের বাবা যেন পারলে তার পা ধরেছিল।
এরপরও যদি না আসতো বেয়াদবি হয়ে যেত। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বলে। বাল বিয়ে করব না। নাসিম চোখ ছোট ছোট করে বলে। করিস না, কে তোকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে। ভাই আমার মারাত্মক কষ্ট রে। ফারহার মুখ দেখতে পাইনি। তুই ভাবতে পারছিস আমি এই মুহূর্তে একটা ছ্যাঁকা খাওয়া পাবলিক। নাসিম হেসে কিছু বলতে চাইলেও মায়রাকে দেখে থেমে যায়। ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। মায়রা ইরফানের হাত ধরে মাত্র ভেতরে প্রবেশ করলো। ইরফানের গায়ে কালো শেরওয়ানি, মায়রার পরনে কালো শাড়ি। শুদ্ধ আর চোখে নাসিমের দিকে তাকায়। নাসিম যেন টেনে হিচড়ে তার চোখ দুটো মায়রার থেকে সরিয়ে মেঝেতে নিবদ্ধ করলো। ফারা যেখানে আছে মায়রাকে সেখানে নিয়ে যায় সবাই মিলে। ইরফান এগিয়ে আসে শুদ্ধর কাছে, যেখানে মুরব্বীরা সবাই আছে। তারেক নেওয়াজ, ফাইজের বাবা সহ আরও সব মুরব্বীরা আছে। শুদ্ধ ইরফানের মাথা ফাঁকা দেখে তার নিজের মাথার পাগড়ি খুলে ইরফানের মাথায় দিলে ইরফান সাথে সাথে মাথা থেকে সেটি নামিয়ে ঠাস করে শুদ্ধর মাথায় রাখে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।